জি, আসসালামু আলাইকুম। আমরা কথা বলছি একজন ভর্তিযুদ্ধে সফল শিক্ষার্থী যিনি কিনা ২য় বারে সফল হয়েছেন। তো তার কাছে আমরা শুনবো যে অনেকেই মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজিতে অনেক সময় খারাপ করার কারণে ভর্তিযুদ্ধে পিছিয়ে থাকেন। তো আমরা দেখব যে আসলে তিনি ভর্তিযুদ্ধে ইংলিশে কেমন করেছেন এবং ইংরেজি সাবজেক্টটা তার ভর্তিযুদ্ধ সফল করার ক্ষেত্রে কতটা হেল্প করেছিল বলে আপনার মনে হয় বা এইবার? আচ্ছা, আমি প্রথমবার যখন এমবিবিএস এডমিশন এক্সাম দেই তখন আমি ইংলিশের কারণেই আমার চান্স হয়নি। ইংলিশে আমার মোটামুটি আনুমানিক আমার নম্বর ছিল 7.25 অথবা 7.5। আসলে 15 মার্কের ভিতরে 7 মার্ক ইংলিশে পেলে আসলে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই খুবই ক্ষীণ হয়ে যায়। কারণ ইংলিশে সাধারণ ক্ষেত্রে যারা মোটামুটি প্রথম থেকে শেষের দিকে মেডিকেলগুলোতে চান্স পায় তাদের সাধারণত 10 থেকে 12 নম্বর তার ইংলিশ থেকে তুলে থাকে। আর আগের বার ফার্স্ট টাইম যখন এক্সাম দিয়েছি তখন আমার মার্ক ছিল 7.5 অথবা 7.25। আসলে আমি এটা আমার কাছে মনে হয় যে ইংরেজিতে আরেকটু ভালো করতে পারলে প্রথমবার আমার চান্সটা হয়ে যেত, আমার শেষের দিকে হলেও চান্সটা হয়ে যেত। সেকেন্ড, আমরা জানি যে আপনি আদমজী ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছিলেন। আমি আদমজীতে যারা পড়েন ধরে নেওয়া হয় যে তাদের ইংলিশের বেসিক এটা খুবই ভালো হওয়ার কথা। তো আপনার বেসিক ভালো হওয়ার পরেও আপনি আসলে প্রথমবার কেন এত কম মার্কস পেলেন বা আশানুরূপ কেন করতে পারলেন না? আসলে এইচএসসি ইংলিশের সাথে অ্যাডমিশন ইংলিশ কিছুটা পার্থক্য আছে। আমি এইচএসসিতে ইংরেজিতে 84 থেকে 85 করে আমার মার্ক আছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে। কিন্তু এইচএসসিতে ইংরেজিতে ভালো হওয়া সত্ত্বেও অ্যাডমিশনের সাথে এইচএসসির যে পার্থক্যটার কারণে আমি আশানুরূপ নম্বর ইংরেজিতে তুলতে পারি নাই। সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় ইংরেজিটা আমি অ্যাডমিশন স্টাইলে পড়ার চেষ্টা করছি। সেটা কিরকম আসলে পদ্ধতিটা যদি বলতেন আমাদের সঙ্গে শেয়ার করেন? পদ্ধতি সাধারণত এইচএসসিতে বা বোর্ড পরীক্ষার সময় আমরা যে ইংরেজি যেগুলো আসে, যেমন রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো সাধারণত সাধারণ যেই রুলস এগুলো থেকেই প্রতিটা বোর্ডে দেখা যায় 18তে যা আসছে তা 21-এ আসছে, যা আসছে রংপুরে তা এবার আসছে ঢাকাতে, যা এবার ঢাকাতে আসছে 1 বছর পর তা রংপুরে আসতে পারে। এরকম হয় সাধারণত। দেখা যায় যে বোর্ড কোশ্চেন সলভ করলে এইচএসসিতে ভালো করা যায় ইংরেজির ক্ষেত্রে, কিন্তু অ্যাডমিশনটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইংলিশে এক্সাম হয়। স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে আমরা যেটাকে বলি একদম একদম কম্পিটিটিভ, একদম হচ্ছে সহজও না, একদম কঠিনও না। এই কারণে সাধারণত এইচএসসিতে ভালো করা সত্ত্বেও অনেকে অ্যাডমিশনে ভালো করতে ইংরেজিতে পারে না। তাহলে সেকেন্ড টাইমে আপনি কি এমন উদ্যোগ নিলেন, কি এমন আসলে পরিশ্রম করলেন যার কারণে মানে আপনি ইংলিশে অনেক ভালো করেছেন? আমরা জানি আপনি কত মার্ক পেয়েছেন, বলুন আমাদেরকে, আমরা শুনতে চাই। আচ্ছা, ইংরেজিতে অন্যান্য কোচিংয়ের সলভ থেকে আমার আনুমানিক মার্ক হচ্ছে 13। আনুমানিক মার্ক হচ্ছে 13 না, 12.75। আমি দাগাইছি 14টা, আমার 13টা হয়েছে। যেহেতু একটা ভুল হয়েছে তাহলে মার্ক পেয়েছি 12.75। তা আগের 7.25 অথবা 7.5 থেকে এবার বেশ 5 নাম্বার আমি আগানো ছিলাম, যেটা আমার এবারে চান্স পেতে বেশ হেল্প করছে আসলে। আর পার্থক্যটা কি, আমি এইচএসসির ইংলিশের উপর ভর করেই ফার্স্ট টাইমে অ্যাডমিশনটা দিয়েছি, কিন্তু সেকেন্ড টাইম সেই ভুল আমি করি নাই। আমি প্রথমে যেটা করছি, আমাদের এমবিবিএস এক্সামে 19টা টপিক থেকে সাধারণত 19টা টপিক থেকে প্রশ্ন হয়। আমি প্রত্যেকটা টপিক বেসিক সহ আমি একবার প্রথমে শেষ করছি। এরপরে আমি সলভ করছি বিসিএস ইংলিশ, আমি সলভ করছি ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ বিগত প্রশ্নগুলো। হ্যাঁ, এরপরে আমি সলভ করছি হচ্ছে বিগত ডেন্টালের কোশ্চেনগুলো। আর যদি কারোর সময় সুযোগ থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেনটা দেখলে আমার মনে হয় সেখান থেকে হুবহু না থাকলেও দেখা যাচ্ছে যে রুলস কমন পড়ে। জি, আমি প্রথম যেটা বলবো যে এইচএসসির সাথে অ্যাডমিশনের ইংলিশের পার্থক্য আছে। আর প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাডমিশনের ইংলিশটা পড়তে হবে বেসিক থেকে। আগে যেরকম আমরা ইংলিশ মুখস্থ করতাম, রুলস মুখস্থ করে সেই অনুযায়ী পরীক্ষাগুলো দিতাম, এখন দেখা যাচ্ছে হুবহু রুলস দেয় না, একটু হয়তো একটু ঘোরানো ফেরানো থাকতে পারে।
সেক্ষেত্রে প্রচুর চর্চা করতে হবে। তাহলে আমরা যদি বলি যে এই সংক্ষিপ্ত সময়ে দেখা যায় যে বিজ্ঞানের স্টুডেন্টরা ইংলিশে খুব কম সময় দিতে পারে, জি। তো এইচএসসি পরবর্তী সময় যে খুব সংকীর্ণ সময়, অল্প সময়, তো এর মাঝখানে বেসিক থেকে অ্যাডভান্স মনে হয় যে একজন স্টুডেন্ট চাইলেই শেষ করতে পারেন বা ভালো করতে পারেন, এটা মানে কিভাবে সম্ভব? জি, আমি সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় ইংলিশ পড়ছিলাম 2 মাস। ইংলিশটা আসলে হচ্ছে কোচিংয়ের থেকে বাসায় যদি একজন টিচার ডেকে পড়া যায় তাহলে অল্পতেই খুব ভালো করা সম্ভব। এখন সবার পক্ষে হয়তো বাসায় দক্ষ টিচার mentor-এর ডেকে মাধ্যমে, হ্যাঁ। পড়া, হ্যাঁ দক্ষ মেন্টরের মাধ্যমে বাসায় সবার ক্ষেত্রে হয়তো বাসায় পড়া বা বাসায় টিচার ডেকে পড়ার সামর্থ্য নাও থাকতে পারে। তো এর ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের যে কোচিংগুলো থাকে সেখান থেকে যে ইংলিশ বইগুলো দেয় সেগুলো থেকে প্রথমবার হচ্ছে প্রত্যেকটা রুলস একবার করে পড়া, আর বেসিক প্রত্যেকটা আইটেমের বেসিক পড়া, বেসিক পড়তে হবে practice করা। এবং প্রচুর চর্চা করতে হবে। জি। তাহলে আমরা জানি যে আপনি অনেক হতাশ ছিলেন সেকেন্ড টাইমে, জি, আপনি জি। কোথাও কোনো ফর্ম ওঠান নাই, কোথাও ভর্তি হবেন বলে এরকম কোনো ডিসিশন আপনার ছিল না। তো এই যে হতাশার মোমেন্ট আপনি কিভাবে কাটিয়ে উঠছেন, বা আপনি কি বলবেন ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমারে যারা ভর্তি যুদ্ধে থাকে তারা অনেক বেশি হতাশ থাকে, তো এই টাইমে তাদের জন্য আসলে করণীয় কি? আমি জানি যে আপনি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলেন, জি, জি। হ্যাঁ, তো আসলে এই বিষয়ে আপনার কি সেকেন্ড মন্তব্য? টাইম মেডিকেল যারা প্রিপারেশন নেয় এদেরকে আর কিছু থাকার না থাক, এদের ধৈর্য থাকতে হবে। আচ্ছা, পড়া 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, কেউ কেউ হয়তো 16 ঘন্টাও পড়ে, আচ্ছা। কিন্তু ব্যাপার হচ্ছে যে শুধু পড়লে হবে না, মাথায় স্থির রাখতে হবে। যেহেতু সেকেন্ড টাইম আমাদেরকেও এটা আমাদের ইচ্ছাই আমরা দেই, বা আমাদের ইচ্ছা বা আমাদের গার্ডিয়ানদের ইচ্ছাই আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নেই, কেউ তো আমাদের জোর করে আনে না। তা আমাদের প্রথমেই যেটা রাখতে হবে ধৈর্য রাখতে হবে, আর যেটা রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। তকদিরে না থাকলে আপনি যদি 16 ঘন্টাও পড়েন তাও আপনার কোনো জায়গায় না হতে পারে, তকদিরে থাকলে আপনি 8 ঘন্টা পড়েও ভালো কিছু করতে পারেন। সেটাই। আর হতাশা যে আসলে এমবিবিএস এক্সাম পরবর্তী সময়েও আমি এই যে একটা চাপ, এই যে একটা মানসিক যে একটা প্রেশার, এই প্রেশারটা আমি কাটিয়ে উঠতে এখনো আমি সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারি নাই। আচ্ছা। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হচ্ছে, কিন্তু আসলে আমি শেষ দিকে মেডিকেল এক্সামের দিন 7 থেকে 8 দিন আগে আমি আসলে আমার স্থিরতাটা ছিল না, আমার অস্থিরতা বেড়ে গেছিল। তো সবাইকে এটুকুই বলবো, যেহেতু আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, 5 থেকে 7 দিন আগে পড়াটা একটু কমালে সেটা ভালো হয়। কারণ কোনো লোক 5 থেকে 7 দিনের যদি খুবও পড়ে, সে 14 ঘন্টা 16 ঘন্টাও পড়ে, 5 থেকে 7 দিনের পড়ায় সে ভালো কিছু করতে পারবে না। একদম না পড়তে আমি বলতেছি না, বলছি আনুপাতিক হারে কম পড়তে, তাহলে হয়তো মানসিক অস্থিরতাটা কম হবে। আমরা দেখলাম যে আপনি খুব সুকৌশলে পড়াশোনা করে, ভাগ্যের প্রতি বিশ্বাস রেখে, সকলের দোয়া এবং নিজের পরিশ্রমে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি আপনার রোলটা প্লে করে গেছেন এবং সবশেষে আপনি সফল হয়েছেন আলহামদুলিল্লাহ। তো সবশেষে এক কথায় কি বলার আছে আসলে, আপনার চান্স পাওয়ার অভিজ্ঞতা বা অনুভূতিটা কেমন আসলে? চান্স কার কার প্রতি কৃতজ্ঞতা আসলে এক কথায় যদি বলতে চান যে জি, জি। আমি এই সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞ? চান্স পাওয়ার অভিজ্ঞতা বা চান্স পাওয়ার পরবর্তী যে মুহূর্ত, এটা আসলে বলে বোঝানো যাবে না। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। আমি চান্স পাওয়ার পরে আসলে আমার উচ্ছ্বাস এতটাই ছিল যে আসলে সত্যি কথা বলতে এক দুই মিনিট কি ঘটছে আর মনে নেই, আমি সেটা বলতে পারবো না। যে চান্স পাওয়া, আমি তখন দেখলাম তার একটা মেডিকেল আসছে, আমি গোপালগঞ্জ মেডিকেল কলেজে এবার চান্স পেয়েছি। আমি যখন দেখলাম আমার শেখ সাইরা খাতুন মেডিকেল কলেজে আসছে, তখন আসলে এই 1-2 মিনিট আমার আসলে কি হয়েছিল আমার মনে নেই আর কি। তো উচ্ছ্বাসটা এক একজনের ক্ষেত্রে এক একটা থাকে। আর এমবিবিএস এডমিশন এক্সামটা হচ্ছে একটা অন্যরকম অনুভূতি। এটার সাথে আমাদের ফ্যামিলি যুক্ত থাকে, আমাদের শিক্ষকরা যুক্ত থাকে, আমাদের ফ্রেন্ডসরাও যুক্ত থাকে। তো দেখা যাচ্ছে যে এটা চান্স পাওয়ার পরের অনুভূতিটা আসলে বলে ভাবে প্রকাশ করা সম্ভব। ঠিক আছে আসিফ সাহেব, আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমরা দোয়া করি আপনি অনেক ভালো কিছু করেন, ভবিষ্যতে অনেক ভালো ডাক্তার হন এবং মানব কল্যাণে মানব সেবায় আপনার সমস্ত জীবন ক্যারিয়ার তৈরি হোক, এই প্রত্যাশা রেখে আমরা আজকে আমাদের লাইভ ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।